ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতের হত্যাকারী কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বললেন, পুড়িয়ে মারার নিন্দা জানানোর ভাষা নেই। নুসরাতকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ। মাস্টারমাইন্ড অধ্যক্ষ সিরাজ, বলছে মানবাধিকার কমিশন। আগুন দেওয়া সন্দেহভাজন মুখোশধারী নুরুদ্দিন ও শামীম গ্রেফতার। চট্টগ্রামে মিনি বাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ। চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে রক্ষা, অভিযুক্ত চালক গ্রেফতার। বাঁচানো গেল না নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু ফারিয়াকেও। এ নিয়ে মারা গেল মা সহ 3 সন্তানের সবাই। এবং জয়পুরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ নিহত 8, আহত 21। চট্টগ্রামে রেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় সিএনজির 2 যাত্রী নিহত। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। মানুষ পুড়িয়ে হত্যা করার মতো জঘন্য কাজ আর হতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নুসরাতের হত্যাকাণ্ডে যেই জড়িত থাকুক ছাড় পাবে না। শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় একথা বলেন তিনি। অগ্নি নির্বাপনে সরকারের মতো ভবন মালিক ও ব্যবহারকারীদেরও দায়িত্ব আছে উল্লেখ করে তিনি বলেন, ভবন নির্মাণ ও অনুমতি দানের ক্ষেত্রে প্রকৌশলীদের সতর্ক থাকতে হবে। যৌন হয়রানির প্রতিবাদ করেছিলেন, তাই হায়নার ক্রোধের আগুনে পুড়ে 5 দিন পর মারা গেলেন নুসরাত। ঘৃণ্য এই হত্যাকাণ্ডে সরব গোটা জাতি। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদেও শোকের ছায়া। দলীয় প্রধান বললেন, মানুষ পুড়িয়ে মারার মতো জঘন্য কাজের নিন্দা জানানোর ভাষা নেই তার। মুখ চোখ নাক ঢেকে হাতের মধ্যে কি মোজা টুজা পরে তারপরে তাকে নিয়ে তার গায়ে আগুন ঢেলে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। ইতিমধ্যে কয়েকজন ধরা পড়েছে, আরও ধরা পাবে, আর ছাড়া পাবে না, এটা আমরা এদের ছাড়বো না। এবং আমি মনে করি দৃষ্টান্তমূলক শাস্তি তাদের পেতে হবে, কারণ এই ধরনের ঘটনার জন্য আর কেউ না ঘটায়। এ সভায় সমসাময়িক বেশ কয়েকটি অগ্নিকাণ্ড নিয়েও কথা বলেন সরকার প্রধান। দেশের আবহাওয়া ও জলবায়ুর উপযোগী করে ভবনের নকশা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। কোনো কিছু হলে সবই সরকার করবে। এখানে সরকার যতদূর করছে আমাদের নির্দেশ দিচ্ছি, যারা ডিজাইন করেন, প্ল্যান করেন বা এগুলি যারা অনুমোদন দেয় তাদেরও সচেতন হওয়া উচিত। আপনারা দেখেছেন যে এই গুলশানের একটা বিল্ডিংয়ে যে আগুন লাগলো, সেটাকে উদ্ধার করতে যাবে একটা ক্রেনে, এত উপরে ওঠার পর উদ্ধার করতে গেলে তার তো একটা শক্ত জায়গা লাগবে যেখানে পাটা রেখে অন্তত মানুষগুলিকে উদ্ধার করবে, সেখানে কোনো ব্যালকনি নাই। আসন্ন মুজিবনগর দিবস, জাতির পিতার জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান সহ দলীয় বিভিন্ন ইস্যুতে দিক নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। ফেনী সোনাগাজীতে নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মাস্টার মাইন্ড ছিলেন অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। একথা বলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক। শুক্রবার দুপুরে সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ভুক্তভোগী আরেক ছাত্রী ও তার বাবা জানান, আগেই যদি বিচার হতো তাহলে নুসরাতকে এভাবে প্রাণ দিতে হতো না। মাদ্রাসা কমিটির সাবেক সদস্য জানান, অধ্যক্ষের কক্ষে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হলেও তা সিরাজউদ্দৌলার কারণে সম্ভব হয়নি। আরও জানাচ্ছেন আতিয়ার সজল। শুধু নুসরাত জাহান রাফিই নয়, সিরাজউদ্দৌলার লালসার শিকার হয়েছিল তার আরেক সহপাঠীও। এ ঘটনার পর তার বাবা লিখিতভাবে ফেনী জেলা প্রশাসনের তৎকালীন অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ মাদ্রাসা পরিচালনা কমিটির কাছে জানান, কিন্তু বিচারের পরিবর্তে তার অভিযোগ তুলে নিতে বাধ্য করে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা। অক্টোবরের 3 তারিখ আমাদের মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা আমার সাথে এরকম একটা ঘটনা করছে, যা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। তারপর আমি বাসায় জানাইছি, আব্বু অ্যাপ্লিকেশন করছে, প্রশাসনকে জানাইছে, সবাইকে জানাইছে, বাট এটার কোনো প্রতিকার পাইনি আমরা। তখন যদি এটার প্রতিকার পাইতাম তাহলে আজকে আমাদের বান্ধবীকে আমাদের মাছ থেকে এভাবে চলে যেতে হতো না। এই মাদ্রাসার শিক্ষক, ছাত্র, কমিটির লোক সবাই জানে, কিন্তু কমিটি এটা বিচার করে না বিধায় আজকে কমিটির কারণে আজকে সেই অঘটন ঘটানোর জন্য সে সুযোগ পাইছে। অন্যদিকে মাদ্রাসা কমিটির সাবেক সদস্য জানান, সিরাজউদ্দৌলার বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় তাকে কমিটি থেকে কৌশলে বাদ দেওয়া হয়। কয়েকটা মেয়ের নাম দিয়ে আমি নিজে আবেদন করে, নিজে সই করে আমি ওখানে একটা আবেদন দিয়েছি। সিরাজউদ্দৌলার
উপরের কক্ষটিকে নিচে নামানোর জন্য, এবং বলছি সিসি ক্যামেরা স্থাপন করার জন্য, এবং এটা রেজলিউশন আকারে হওয়ার পরও কেন হয় নাই এটা আমার জানার বাইরে। মাদ্রাসায় অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শনে এসে মানবাধিকার কমিশনের পরিচালক জানান, একাধিক শিক্ষার্থী অধ্যক্ষের যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রীরা। মাস্টার মাইন্ড হচ্ছে এখানকার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সাহেব। এটা সকল তার ছাত্রীরা বলেছে। ইতিপূর্বেও সে বিভিন্ন ছাত্রীদের সাথে এরকম অশুভ আচরণ করেছে। অধ্যক্ষ সিরাজউদ্দৌলা বিভিন্ন সময় একাধিক প্রতিষ্ঠান থেকে যৌন ও অর্থ কেলেঙ্কারির অভিযোগের কারণে নিজ দল জামাত ইসলামী থেকে বহিষ্কার সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হয়। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। নুসরাত রাফির শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা কারো জানা নেই। স্বজনদের আর্তনাদ আর হাহাকারে ভারী হয়ে আছে গ্রামের বাড়ি উত্তর চর চান্দিয়ার পরিবেশ। নুসরাতের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে আয়োজন করা হয় বিশেষ দোয়া। এদিকে নুসরাতের হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন সর্বস্তরের মানুষ। আতিয়ার সজলের তথ্য, জুলহাস তালুকদার পাঠানো ছবি নিয়ে রিপোর্ট। বোন বলে ডাকার আর কেউ থাকলো না নুসরাতের ভাই নোমানের। প্রিয় বোনকে হারানোর এই তীব্র কষ্ট এখন কেবলই বুক ফাটা আর্তনাদ হয়ে ধ্বনিত হচ্ছে। শুক্রবার জুমার নামাজের পর নুসরাতের কবর জিয়ারত করতে গিয়ে বারবারই কান্নায় ভেঙে পড়ছিলেন স্বজনরা। মূর্ছা যাচ্ছিলেন ভাই। এর আগে জুমার নামাজ শেষে মোনাজাতের জন্য হাত তুলে কান্নায় ভেঙে পড়েন নুসরাতের বাবাও। সৃষ্টিকর্তার কাছে সন্তানকে ভালো রাখার কামনা করা ছাড়া আর কি বা করার আছে তার। আরো যে বিভিন্ন ঘটনাগুলো ঘটতেছে, সবাই যেন এগুলো সতর্ক হয়ে যায় এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো কাজ যেন কোনো শিক্ষকের পক্ষ থেকে যেন না হয়। এদিকে শোকতপ্ত সোনাগাজী ও শহরে কেন্দ্রীয় শহীদ মিনারে আজও মানববন্ধন হয়েছে। এতে অংশ নেন ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। 10 তারিখকে আমরা নুসরাত দিবস হিসেবে যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দেয়, আমরা প্রধানমন্ত্রীর নিকটে এই আবেদন জানাই। আমাদের দাবি সোনাদি ফাজিল ডিগ্রি মাদ্রাসাকে নুসরাত জাহান রাফি নামে নামকরণ করা হোক। এছাড়া চট্টগ্রাম, গাইবান্ধা ও মাগুরা সহ দেশের বিভিন্ন স্থানে নুসরাতের হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ মানুষ। এদিকে নুসরাত হত্যা মামলায় গ্রেফতার পৌর কাউন্সিলর মকসুদ আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার তার রিমান্ড শুনানির কথা রয়েছে। সময় সংবাদ, ফেনী। নুসরাত হত্যার প্রতিবাদে সরব সর্বস্তরের মানুষ। শুক্রবার রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশের পর কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পদযাত্রায় অংশ নেন পেশাজীবীরা। 1 মাসের মধ্যে অধ্যক্ষ সিরাজের ফাঁসি এবং 7 দিনের মধ্যে হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি করেন তারা। বিচারহীনতার সংস্কৃতির কারণেই শিশু ও নারীদের প্রতি সহিংসতা বাড়ছে বলেও অভিযোগ তাদের। মৃত্যুর আগ পর্যন্ত নিজের উপর যৌন নির্যাতনের প্রতিবাদ করে গেছেন। তার মৃত্যুর বিচার চেয়ে এ পদযাত্রা। বিক্ষুব্ধ এ পদযাত্রা রাজধানীর শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। গৌরব 71 নামের একটি সংগঠন আয়োজন করে এ প্রতিবাদ কর্মসূচির। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন নারী আন্দোলন কর্মী ও অন্যান্য পেশাজীবীরা। ধর্ষণের পর তাদের ঘাড় মোটকে হত্যা করা হচ্ছে, কিন্তু একটি ঘটনারও সেই অর্থে কোনো দৃষ্টান্তমূলক বড় শাস্তি কিন্তু আমরা দেখি নাই। কাজে রাষ্ট্র একটি ধর্ষকের রাষ্ট্র হয়ে যাচ্ছে, রাষ্ট্র একটি নিপীড়কের রাষ্ট্র হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর এরকম একটি অবস্থানের পরেও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মৌলানা সিরাজউদ্দৌলার পক্ষে লড়াই করতে যায়। ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করছেন না, তারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছেন। এমন কোন সংস্থা নেই যে জায়গায় মেয়েরা নিরাপদ। অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই ধরনের অপরাধের শাস্তি নিশ্চিত করতে হবে। যৌন নির্যাতনের শিকার যারা, তাদের বয়ানে উঠে আসে যন্ত্রণার ভয়াবহ বিবরণ। আমার বাবা মা আমার জন্য কাঁদতে কাঁদতে, আমার বাবা মরে গেছে, আমার মাটা সারা দিন রাত 24 ঘন্টা কেঁদেই বেড়াচ্ছে। এইরকম জ্বালা নুসরাতের পরিবারকে বয়ে বেড়াতে হবে, এই জ্বালা আমি আর কাউকে দেখতে চাই না। আমরা সরকারের প্রতি বিশ্বাস রাখতে চাই এবং পুরনো ঘটনা থেকে আমরা আরো নতুনভাবে শিখতে চাই, যাতে নুসরাতের বিচারটা আরো দ্রুত করা হোক। নারীর প্রতি সহিংসতা বন্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান সবাই। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
নুসরাতের উপর আগুন হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন মুখোশধারী নুরুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে ময়মনসিংহের ভালুকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদের নেতৃত্ব দেওয়া ওই যুবককে স্থানীয়দের কাছে কেরোসিন তেলের বোতল ও দিয়াশলাই বাক্স উদ্ধারের দাবি করেছিল। এদিকে রাতে এজাহারভুক্ত তৃতীয় আসামি শাহাদাত হোসেন শামীমকে ময়মনসিংহের মুক্তগাছা থেকে গ্রেফতার করেছে পিবিআই। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনার নেপথ্য নায়ক হিসেবে উঠে এসেছে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নাম। এখন সবার প্রশ্ন, নুসরাতের শরীরে অগ্নিসংযোগকারী 4 মুখোশধারী কারা? এক্ষেত্রে সন্দেহের তালিকায় রয়েছে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদের নেতৃত্ব দেয়া নুরুদ্দিনের নাম। জানা গেছে গত 6 এপ্রিল নুসরাতকে আগুনে ঝলসে দেওয়ার পরপরই পালানোর চেষ্টা করছিলেন তিনি। নুরুদ্দিন বলতেছে যে আমি সিএনজিতে উঠে দিয়েছি এবং কি কেরোসিনের বোতল আর ম্যাচ সাত থেকে আনছি। তার আচরণ বাকভঙ্গিমা দেখার পরে আমরা জানতে পারছি যে নুরুদ্দিন ওইখানে স্বয়ং অবস্থান ছিল। তুমি যে নুরুদ্দিন আমি চিনি না, কিন্তু আমি তোমার আগে জিজ্ঞাসা করতাম, সে এর কথা বলতে বলতে সে দৌড় দিয়ে চলে গেছে। মূলত মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেন নুসরাতের মা। এই মামলায় গত 27 মার্চ গ্রেফতার হয় অধ্যক্ষ সিরাজ। পরদিনই নুরুদ্দিনের নেতৃত্বে গড়ে তোলা হয় সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদ। ক্লাসে ক্লাসে যাই, সকল ছাত্রদেরকে ভয় দেখাই, সকল ছাত্রদেরকে বাইরে করে আনছে। সিরাজউদ্দৌলা নুরুদ্দিন এবং শামীমকে দিয়ে বড় একটা বাহিনী গঠন করে, যার মাধ্যমে আমরা মাদ্রাসায় কোনো প্রতিবাদ করতে পারি না। নুসরাতের ভাইয়ের দাবি, নুরুদ্দিনই তার বোনের প্রধান হত্যাকারী। তবে ঘটনায় জড়িত কেউই রেহাই পাবে না বলে জানান পুলিশ। আমি নিশ্চিত যে নুরুদ্দিন আমার বোনের অগ্নিকাণ্ডের সাথে সরাসরি জড়িত। তার মোবাইলের কল লিস্টটা বাইর করলেই কারা কারা জড়িত এটা বাইর হয়ে যাবে। এজাহারনামী আসামি নুরুদ্দিন সহ সকল আসামি এবং আমার তদন্তকালে গ্রেপ্তারকৃত সকল আসামি উক্ত ঘটনার সহিত জড়িত আছে মর্মে আমার তদন্তকালে সাক্ষ্য প্রমাণে প্রতীয়মান হয়। নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় যে মামলা হয়েছে তাতেও আসামি রয়েছে নুরুদ্দিন। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। 4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসে প্রথম দিন ব্যস্ত সময় কাটিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর সফরকারী প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। শনিবার দুদেশের সরকার প্রধানের বৈঠকে বাণিজ্য ও বেশ কয়েকটি খাতে সহযোগিতায় সমঝোতা চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল 8:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভ্যর্থনা শেষে বিমানবন্দর থেকে প্রথমে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবং পরে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভুটানের প্রধানমন্ত্রী। বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সফরকারী প্রধানমন্ত্রী শেরিংয়ের সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। মন্ত্রী জানান, বাংলাদেশ ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি, আঞ্চলিক সড়ক যোগাযোগ উন্নয়ন সহ বেশ কয়েকটি সহযোগিতা চেয়েছে। আমরা বললাম যে কানেক্টিভিটি, আমরা মাননীয় প্রধানমন্ত্রী কানেক্টিভিটি চান, কারণ কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি। আমাদের দেশ থেকে আমরা হাইড্রো ইলেকট্রিসিটি চাই এবং এই এগ্রিমেন্টটা এখনো ফাইনালাইজ হয় নাই, বাট ইউ শুড ডু ইট কুইকলি। এরপর ভুটানের প্রধানমন্ত্রী ও দেশটির সফররত বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI নেতাদের সাথে মতবিনিময় করেন। এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়। বাংলাদেশ এবং ভুটান দুদেশেই 2022-23 সালের দিকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে। সে সময় অনেক দাতা সংস্থার সহজ শর্তের অর্থায়ন বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় আমাদের দুদেশেরই বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া দরকার। ভুটানের প্রধানমন্ত্রীর কার্যালয় এই ব্যাপারে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের টাইগার গেটে শেরিংকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবার কথা রয়েছে। বৈঠকে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, SOP, দার্জিলিং হাইড্রো পাওয়ারের অংশীদারি, পর্যটন উন্নয়ন, স্বাস্থ্য ও কৃষি খাতে ভুটানকে সহযোগিতা, ভুটানের সরকারি কর্মকর্তাদের এদেশে প্রশিক্ষণ বিষয়ক চুক্তি হতে পারে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে।
পহেলা বৈশাখের আগে দেশ জুড়ে সাজ রব রমনা বটমূলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সব অনুষ্ঠান হবে নিরাপদেই, আশ্বস্ত করল র্যাব। চলন্ত মিনি বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগ উঠেছে চালক ও হেলপারের বিরুদ্ধে। এক পর্যায়ে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে রক্ষা পান ওই নারী। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়। শুক্রবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত চালককে গ্রেফতার করে পুলিশ। আরও জানাচ্ছেন কমল দে। গত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যৌন হয়রানির অভিযোগ করে একটি পোস্ট দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে হিউম্যান হলারে করে সহপাঠীদের সঙ্গে শহরে ফিরছিলেন। নগরীর নিউ মার্কেট এলাকায় আসার পর সবাই নেমে যায়, কিন্তু ওই ছাত্রী নামতে গেলে বাধা দেয় গাড়ির চালক ও সহকারী। এমনকি মেয়েটিকে ওড়না দিয়ে পেঁচিয়ে আটকানোর চেষ্টাও করে। আমি নিউ মার্কেটে নামি লাস্ট স্টপেজ, যেহেতু কন্ডাক্টরকে যখন বললাম উনি বলে কি আমি সাইড করে নামাই দিব। উনি থামার পরেও আমি বলছি আপনাকে নামাই দেন। উনি ইউটার্ন নিয়ে স্টেশন রোডের দিকে চলে যায়। তখন আমি ওনাকে বলছি, যখন চিল্লাই বলছি আপনি নামেন, উনি এসে আমার ওড়নাটা গলায় পড়া ছিল ওটা পেঁচিয়ে ধরে, হাতে মোবাইল ছিল ওটা দিয়ে আমি জাস্ট পেছন থেকে ওনাকে চোখে বাড়ি দেওয়ার পর উনি গলাটা ছেড়ে দেয়। আমি লাফ দেই, চলন্ত বাস থেকে লাফ দেই। ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নজরে আসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে মামলা করেন ওই ছাত্রী। ফেসবুক স্ট্যাটাস দেখে তখন আমি এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেই ভিকটিমকে, তার মেয়ে এবং তার পরিবারকে আইডেন্টিফাই করছে। ছোট টাইপের একটি গাড়ি এবং ড্রাইভারের একটু বর্ণনা দিয়েছে। একটা দৃষ্টান্ত স্থাপন হোক, যেটার মাধ্যমে সবাই একটা মেসেজ পায় যে আসলে অন্যায়, এই ধরনের অন্যায় করে কেউ পার পাবে না। এর আগে গত 6 মার্চ নগরীতে অনার্স পড়ুয়া এক ছাত্রী রিকশা আটকিয়ে উত্ত্যক্ত করে দু বখাটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়লে বখাটে তানবীর ও সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার হজ যাত্রীদের বাংলাদেশ অংশের পাশাপাশি সৌদি আরব অংশের ইমিগ্রেশনও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পন্ন হবে। সৌদি টেকনিক্যাল দল বিমানবন্দরের বিশেষ জোনে এটি সম্পন্ন করবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। এতে কমবে হজ যাত্রীদের জেদ্দায় অপেক্ষার বিড়ম্বনা। শুক্রবার দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এছাড়াও এবার ভিসার জন্য আঙ্গুলের ছাপ নেওয়া হবে দেশের 8টি বিভাগীয় শহরে। আসন্ন হজ মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালন করবেন 1,27,198 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 7,198 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন 1,20,000। প্রচলিত নিয়ম অনুসারে বাংলাদেশ বিমানের যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হবে আশকোনা হজ ক্যাম্পে। সৌদি এয়ারলাইন্সের যাত্রীদের ইমিগ্রেশন হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে বাংলাদেশ অংশের পাশাপাশি এবার সৌদি অংশের ইমিগ্রেশনও সম্পন্ন হবে শাহজালাল বিমানবন্দরে। এর ফলে জেদ্দা বিমানবন্দরে হজযাত্রীদের 6 থেকে 7 ঘন্টা অপেক্ষার বিড়ম্বনা থাকবে না বলে দাবি ধর্ম প্রতিমন্ত্রীর। বাংলাদেশ বিমানের যাত্রীরা আশকোনা হজ ক্যাম্পে ও সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের ইমিগ্রেশন সম্পন্ন করেন। এরপর তাদের সৌদি আরবের জেদ্দায় যে ইমিগ্রেশন কাজ হতো সেই কাজটি এক্সক্লুসিভ জোনে সম্পন্ন করা হবে। সব কার্যক্রম থাকবে সৌদি আরব নিয়োজিত টেকনিক্যাল দলের তত্ত্বাবধানে। তিনি আরো জানান, এবার ভিসার জন্য দূতাবাসে পাসপোর্ট জমা দেওয়ার আগেই হজযাত্রীর 10 আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হবে দেশের 8টি বিভাগীয় শহরে। এজেন্সিতে পাসপোর্ট জমা দেওয়ার আগেই দেশের 8 বিভাগের প্রত্যেক হজযাত্রীর 10 আঙ্গুলের হাতের ছাপ সংগ্রহ করা হবে। আসন্ন রমজানের মাঝামাঝি সময় থেকে এই কর্মকাণ্ড শুরু হবে বলে জানান ধর্মসচিব। ইমিগ্রেশনের ডেস্ক, আইটির কানেকশন, অন্যান্য যত কিছু দরকার এভরিথিং তারাই করবে তাদের খরচে। তারা রমজানের মাঝামাঝির পরেই তারা এসে হাতের ছাপ নিতে খুব বেশি সময় লাগবে না। হজযাত্রীদের অর্ধেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বাকিদের সৌদি এয়ারলাইন্স পরিবহন করবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অবশেষে শেষ হয়েছে পদ্মা সেতুর সবচেয়ে জটিল 2টি পিলারের পাইলিংয়ের কাজ। চলতি সপ্তাহে এই 6 ও 7 নম্বর পিলারে পাইলিং সম্পন্ন করার মধ্য দিয়ে সেতুর কাজে আর কোনো জটিলতা রইল না বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। আসন্ন বর্ষা মৌসুমের আগে এখানে পিলারের কাজও শতভাগ শেষ করা যাবে বলে আশাবাদী তিনি। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। পদ্মা সেতুর সব জটিলতা ছিল মাওয়া প্রান্তেই। জাজিরা প্রান্তে বিশেষ চ্যানেলে কাজ করা গেলেও মাওয়ার মূল নদীতে সব মৌসুমে থাকে স্রোত, কখনো কম কখনো বেশি।
পরিকল্পনা মাফিক মাওয়ার ৬ নম্বর পিলারটিকে প্রথম দৃশ্যমান করার লক্ষ্যেই শুরু হয়েছিল পদ্মা সেতুর কাজ, কিন্তু বিধিবাম ৪২টি পিলারের মধ্যে ৬ এবং ৭ নম্বর পিলার তৈরি করতে গিয়ে মুখোমুখি হতে হলো নদীর তলদেশের মাটির গঠনগত জটিলতার। ফলে বন্ধ করে দিতে হয় এর আশপাশের আরও ১১টি পিলারের কাজও। সমাধানে কাজ করেছে দেশি বিদেশি ৬টি বিশেষজ্ঞ প্রতিষ্ঠান, তাও সময় লেগেছে ১.৫ বছরের বেশি। সংশোধিত নতুন নকশায় দৈর্ঘ্য ১২৪ মিটার রেখেই ৬টি জায়গায় ৭টি করে খুঁটি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই পদ্ধতিতে গত বছরের নভেম্বর মাসে আবার শুরু হয় কাজ। তবে তাতেও কাজ হয়নি ৬ ও ৭ নম্বর পিলার সংক্রান্ত জটিলতার। অন্য পিলারে এই পদ্ধতি কাজ করলেও এ দুটি পিলারের খুঁটিগুলোর গায়ে আলাদা করে ট্যাম বসাতে হয়। বিশ্বের বিভিন্ন দেশে ইতোপূর্বে ট্যাম বসানো হলো, স্টিলের খুঁটিতে ট্যাম বসানোর প্রয়াস এই প্রথম। ডিজাইন দিয়ে দেওয়া হয়েছে যে ডিজাইনের ভিত্তি করে তারা কাজটা করবে, সুতরাং আর এখানে আর ডিজাইনারের তেমন কিছু করার নেই। মূল নদীর কোনো পাইল থাকবে না ইনশাল্লাহ বর্ষার আগে। আমরা মে মাসের মধ্যেই মূল নদীর পাইলগুলো শেষ করতে চাচ্ছি। সেতুর ৪২টি পিলারের মোট ২৭৪টি খুঁটির মধ্যে এই পর্যন্ত শেষ হয়েছে ২৪৭টির কাজ। পদ্মার সবচেয়ে জটিল ও ঝামেলার পিলার বলা হয় এই ৬ ও ৭ নম্বর পিলারকে। মাওয়া প্রান্তের ২, ৩, ৪, ৫ নম্বর পিলারের কাজ হলো ৬ নম্বর পিলারের জটিলতার কারণে ১ নম্বর মডিউলে কাজ ধরা যায়নি। একইভাবে ৭ নম্বর পিলারের কারণে ২ নম্বর মডিউলের কাজও থমকে আছে। আর তাই স্প্যান বসানো হচ্ছে ৩ নম্বর মডিউলে। কিন্তু এখন এই ৬ ও ৭ নম্বর পিলারের জটিলতা অবসান হওয়ার পর দ্রুতই এ দুটি মডিউলও কাজ এগিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু ফারিয়াও মারা গেছে। এ নিয়ে পরিবারের দগ্ধ মা ও ৩ সন্তানই মারা গেল। শুক্রবার রাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৯ বছরের মেয়ে ফারিয়া। এর আগে রোববার রাত 8:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 5 বছরের ছেলে সাফওয়ান। পরদিন সোমবার সকালে মারা যান ফাতেমা বেগম। এরপর মারা যায় 11 বছরের ছেলে রাফি। গত 6 এপ্রিল নারায়ণগঞ্জের গিরিধারা আবাসিক এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে বিস্ফোরণ হয়। এতে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ায় দগ্ধ হন গৃহবধূ ফাতেমা ও তার 3 শিশু সন্তান। তাৎক্ষণিকভাবে তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। জয়পুরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী শিশু সহ 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 21 জন। শুক্রবার দুপুরে সদর উপজেলার বানিয়াপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। বাসের দ্রুতগতির কারণেই দুর্ঘটনা বলে জানিয়েছেন যাত্রীরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। জয়পুরহাট থেকে শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। পুলিশ জানায়, বগুড়া থেকে যাত্রীবাহী এমপি পরিবহনের বাস জয়পুরহাটের দিকে যাচ্ছিল। পথে বানিয়াপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলে 5 নারী ও 3 শিশু নিহত হয়। খবর পাওয়ার পরে তৎক্ষণাৎ সেখানে যায় এবং ফায়ার সার্ভিস এবং পুলিশের সঙ্গে সাহায্য করে একসঙ্গে আমরা উদ্ধার অভিযানে অংশগ্রহণ করি। আমরা 8 জন মৃত ব্যক্তিকে উদ্ধার করি এবং আরো আহত ছিল যারা করে হাসপাতালে। গাড়িতে যাত্রী যারা ছিল তাদের মধ্যে শিশু সহ মোট 8 জন মারা যায়। 20-21 জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত আরও 21 জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় বেশ কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 30 থেকে 35 জন রোগী আমাদের এখানে ভর্তি হয় জয়পুরহাট সদর হসপিটালে। এর মধ্যে থেকে ক্রিটিক্যালি ইনজিউর্ড 5 জনকে আমরা বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে রেফার করি। বাসটির দ্রুতগতির কারণেই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। বাজার পার হওয়ার পর আমি লক্ষ্য করলাম বাসের টাইম সংকীর্ণ কিনা, বাসের ড্রাইভার দ্রুত গতিতে চালাতে শুরু করলো। বর্তমানের মধ্যে 1 টাকা চলে আসলো। এদিকে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক। এ সময় নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তার আশ্বাস দেন তিনি। দুর্ঘটনার পর থেকেই বাসের চালক পলাতক রয়েছে। সময় সংবাদ, জয়পুরহাট। চট্টগ্রামে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সিএনজি অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন।
রেলওয়ে পুলিশ জানায় শুক্রবার রাত 8:30টার দিকে কদমতলী রেল ক্রসিং এলাকায় ট্রেনের একটি ইঞ্জিন পার হওয়ার সময় সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার এক নারী যাত্রী নিহত হন। শিশুসহ আহত হন আরও 4 জন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্পটে আমাদের 2টা মেয়ে খুব গুরুতর অবস্থা, খুবই খারাপ, আর তাদের নানু ছিল স্পট ডেড। মারও অবস্থা এত ভালো না, উনি 26 নম্বর ওয়ার্ডে আছে। যেহেতু ট্রেন যাচ্ছে কদমতলির মোড়ে, ও তো আর ব্রেক ধরবে না, বুঝছেন না ভাইয়া? আর এটা ট্যাক্সিওয়ালার গাফিলতির কারণে হয়েছে। রোডের যে বিশৃঙ্খলার কারণে তো প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর আমরা মনে করতেছি ট্যাক্সিওয়ালারই গাফিলতি ছিল। রংপুরে বর যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছেন অন্তত 25 জন। ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ফায়ার সার্ভিস জানায় শুক্রবার রাত 9টার দিকে পীরগাছা উপজেলার পাওটানা এলাকা থেকে বিয়ে শেষে বর যাত্রীবাহী একটি বাস রংপুর জেলা সদরের দিকে যাচ্ছিল। পথে পাওটানা বাজার এলাকায় একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে 25 জন যাত্রীকে উদ্ধার করে। পরে এদের মধ্যে 20 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আসিয়া মানুষজন আরো বেশি লোকজন বাইর করে দিলাম, তো কোনো সমস্যা হয়নি এখানে। বাচ্চা কাচ্চার কি যখন রকম হয়েছে এতটুকু, না না কেউ মারা যায় নাই। ওরা মেডিকেলে, ওরা রংপুরের লোক, ওরা ওখানে যাই যে অবস্থা পাইছে ওই অবস্থায় চলে গেছে। আমরা তাৎক্ষণিকভাবে এখানে যে রোগীগুলো আমরা পাই, আমরা সঙ্গে সঙ্গে আমরা আমাদের অ্যাম্বুলেন্স দ্বারা হাসপাতালে, রংপুর হাসপাতালে প্রেরণ করি এবং আমাদের ডুবুরি দিয়ে পুরা পুকুরটাকে আমরা সার্চ করি এবং পুকুরের এই যে গাড়ির তল পর্যন্ত আমরা সার্চ করে দেখি যে এখন পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি। দেশে আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ নেই দাবি করে বিরোধী দলগুলোর পক্ষে নিয়মতান্ত্রিক আন্দোলন করা কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এখানে আইনের শাসন নেই, এখানে বিচার পাওয়া যায় না, এখানে মানুষের অধিকার নেই, মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। ফিয়ার ফোবিয়া, একটা ভীতি, একটা ত্রাস কাজ করছে গোটা দেশের সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলেও। গণতান্ত্রিক আন্দোলনের যে সমস্ত বিষয়গুলো আছে, যেমন একটা হরতাল করা বা একটা মিছিল করা, সমাবেশ করা, সেগুলো কিন্তু এখন খুব কঠিন হয়ে গেছে। ঘোষণা না হলেও বাস্তবে প্রকৃতপক্ষে আমরা দেখছি যে একদলীয় শাসন ব্যবস্থা এখানে চলছে। পহেলা বৈশাখ বরণ করে নিতে প্রস্তুত রমনা বটমূল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর জন্য রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শুক্রবার সকালে রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি একথা জানান। তিনি জানান, পহেলা বৈশাখে কোনো ধরনের নাশকতার হুমকি নেই, তারপরও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মঙ্গল শোভাযাত্রা নিষিদ্ধ পুলিশ প্রহরা থাকবে। এছাড়াও রমনা পার্ক, চারুকলা, সোহরাওয়ার্দী উদ্যান, হাতির ঝিল, গুলশান পার্ক, রবীন্দ্র সরোবর ও বাহাদুর শাহ পার্ক সহ উৎসবস্থলে সিসি ক্যামেরা থাকবে। মোটরসাইকেল পেট্রোল, ফুড পেট্রোল, অবজারভেশন পোস্ট, আমাদের সিসিটিভি মনিটরিং সিস্টেমের ভিতরে আমরা নিয়ে আসব বিশেষ যতগুলো আমাদের ভেন্যু আছে সবগুলোই। ব্যাগ সাধারণত ক্যারি করতে দেওয়া হয় না, এবারও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমি আশ্বস্ত করতে চাই যে আমরা নিরাপদেই এই অনুষ্ঠান আয়োজন করতে পারবো দেশব্যাপী যে কোনো জায়গায়, এবং আমরা সর্বদা প্রস্তুত আছি যে কোনো ধরনের নাশকতা রোধ করার জন্য। নতুন বছরকে বরণ করতে প্রস্তুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মঙ্গল শোভাযাত্রা প্রাণবন্ত করতে দেশীয় ঐতিহ্যের নানা চিত্রকর্ম ও মুরাল তৈরিতে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা। মুজাফফর হোসেন জয়ের পাঠানো তথ্য, মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। রংতুলির আচরে মাটির তৈরি হাড়ি পাতিলে বাংলার নানা ইতিহাস ঐতিহ্য ফুটিয়ে তুলছেন চারুকলার শিক্ষার্থীরা।
পহেলা বৈশাখে নিজেদের রাঙাতে দল বেঁধে চিত্রকর্ম আঁকার এমন মনোরম দৃশ্য সাংস্কৃতিক সূতিকাগার সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রঙের বাহারি খেলায় তারা আঁকছেন পেঁচা, ঘোড়া, বাঘ সহ মুঘল ও শাহী আমলের নানা চিত্রকর্ম। সামনে উদারভাবে যেন আমরা প্রত্যেকে বাঁচি বা অন্যকে বাঁচার সুযোগ করি, সেটি নিয়ে মূলত আমরা ভাবছি। প্রত্যেক বছরের ন্যায় এই মঙ্গল শোভাযাত্রায় পহেলা বৈশাখের দিন সকালে আমরা আবারও মেতে উঠব এই উৎসবকে ঘিরে। সরা, মাছ, মুখোশ, তারপর হচ্ছে মাটির পেঁচা, পাখি, এগুলো মানে করতেছি। চারুকলার আরেক দল ব্যস্ত মঙ্গল শোভাযাত্রাকে আরও প্রাণবন্ত করার কাজে। মোরগ, ট্যাপা, পুতুল, ইলিশ মাছের মুরাল সহ নানা উপকরণ তৈরি করছেন তারা। আমরা আসলে আকাশকে ছুতে চাই এবং আমাদের যে ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং বাঙালির সংস্কৃতি এটা তুলে ধরতে চাই সকলের মাঝে। এবারে স্লোগান হচ্ছে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। যেহেতু এখন আমাদের পরিবেশটা খুব মানে ভালো যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা আসলে এই স্লোগানটা মাথায় রেখে কাজ করছি। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা যুব সমাজকে দেশপ্রেম ও সংস্কৃতির চেতনায় জাগ্রত করবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। ব্যক্তি জায়গা থেকে যদি আমরা সচেতন না হই, আমরা যদি ঘুম থেকে না জেগে উঠি, আমরা যদি রাস্তা পারাবার নিজের দায়িত্ব সুন্দরভাবে না পালন করি, শুধু সরকারের উপরে দায়িত্ব না, মানুষের নিজের প্রতিও দায়িত্ব আছে, সেটাই জেগে ওঠা, নিজের বোধের জায়গা থেকে জেগে ওঠা। 2013 সাল থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয়টির চারুকলা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। সময় সংবাদ, সাভার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেনীর মাদ্রাসার ছাত্রী নুসরাতের হত্যাকারী কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বললেন, পুড়িয়ে মারার নিন্দা জানানোর ভাষা নেই। নুসরাতকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ, মাস্টারমাইন্ড অধ্যক্ষ সিরাজ, বলছে মানবাধিকার কমিশন। আগুন দেয়া সন্দেহভাজন মুখোশধারী নুরুদ্দিন ও শামীম গ্রেফতার। চট্টগ্রামে মিনি বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে রক্ষা, অভিযুক্ত চালক গ্রেফতার। বাঁচানো গেল না নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু ফারিয়াকেও। এ নিয়ে মারা গেল মা সহ 3 সন্তানের সবাই। এবং জয়পুরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী, শিশু সহ নিহত 8, আহত 21। চট্টগ্রামে রেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় সিএনজির 2 যাত্রী নিহত। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।